যারা সন্তান নিতে ব্যর্থ হচ্ছেন এদের ৯৫% কিন্তু হরমোনজনিত সমস্যার কারণে সন্তান নিতে ব্যর্থ হচ্ছে। বেঁচে থাকা মানে একটা যুদ্ধ, একটা চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জগুলোকে যদি আপনি চ্যালেঞ্জ হিসাবে নেন তাহলে সুখে থাকতে পারবেন, এবং চ্যালেঞ্জগুলোকে তখন আপনি ঝামেলা হিসাবে নেবেন, জীবন ঝামেলাযুক্ত হয়ে যাবে। দর্শক, আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় সুখের হরমোন বাড়ানোর উপায়। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ। এবং আমি শুরুতেই আমার বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং টিভিএসকে এরকম একটু চিত্তাকর্ষক আলোচনার বিষয় বেছে নেবার জন্য। স্যার, আমরা সুখের হরমোন নিয়ে কথা বলবো আজকে। তো তার আগে আমরা জানতে চাচ্ছি হরমোন কি? মানুষের দেহের নিয়ন্ত্রণকারী দুইটা পদ্ধতি আছে। একটা হলো স্নায়বিক পদ্ধতি, মানে নার্ভের মাধ্যমে যেটা হচ্ছে। স্নায়বিক পদ্ধতিটা অনেকটা বৈদ্যুতিক তারের মতো, একটা থেকে আরেকটা তারে কানেকশন আছে। আরেকটা হলো বেতার, তারহীন, সেটা হলো হরমোন দিয়ে। হরমোনগুলো হলো, এটা বাংলাটা আরও বেশি কঠিন, অন্তঃক্ষরা গ্রন্থি। হরমোন গ্রন্থিগুলোকে বলে অন্তঃক্ষরা গ্রন্থি, আর এগুলো হলো অন্তঃক্ষরা কেমিক্যালস। তাহলে ওই গ্রন্থিগুলো যে সাবস্টেন্সটা, জিনিসটা তৈরি করে, সেটা বিভিন্ন রকম স্টিমুলেশনে বা উদ্দীপনার কারণে তৈরি হয়। কিন্তু যেখানে তৈরি হলো সেখান থেকে বেরিয়ে গিয়ে রক্তের মাধ্যমে অন্য দূরবর্তী কোনো জায়গায় কাজ করে। তো সারা শরীর কিন্তু এই দুইটা যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা তো অনেকভাবে ভাবার চেষ্টা করিনি, বোঝার চেষ্টা করিনি, কিন্তু প্রভাবটা কিন্তু খুব ব্যাপক। এবং যদি আমরা বড় বড় রোগ বলি, যেমন ডায়াবেটিস, থাইরয়েড রোগ, প্রজনন ক্ষমতা সংক্রান্ত রোগগুলো, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, তারপরে এর সাথে মুটিয়ে যাওয়া, মানুষের আয়ু, জন্ম নেওয়া এবং মরে যাওয়া, সবগুলো কিন্তু হরমোন দিয়ে টিউন করা আছে। এতটাই ব্যাপক প্রভাব মানুষের উপরে। আচ্ছা, তার মানে আমরা শুধু জানি যে হরমোনের কারণে ডায়াবেটিস, থাইরয়েড এই রোগগুলোর কথা জানি, কিন্তু অন্যান্য অনেক কিছুই নিয়ন্ত্রণ করে আসলে হরমোন। যেমন ধরুন, যারা সন্তান নিতে ব্যর্থ হচ্ছেন এদের ৯৫%ই কিন্তু হরমোনজনিত সমস্যার কারণে সন্তান নিতে ব্যর্থ হচ্ছেন। এই জন্য বললাম যে জন্মগ্রহণ করাটাও হরমোন দ্বারাই প্রভাবিত। আচ্ছা স্যার, আমরা সুখের হরমোন জানতে চাচ্ছিলাম। তো সুখের হরমোন কোনগুলো? জি, এটি আমি বললাম যে একটু চমকপ্রদ আপনারা টপিক ঠিক করেছেন। আমার মনে হয় যারা শুনবেন তারাও বেশি ভালোভাবে নেবেন। তো আসলে তো আমরা সুখে থাকতে চাই। যে সুখের অন্যের সুখের ব্যাঘাত ঘটে সেও কিন্তু নিজের সুখে থাকতে চায়, আসলে চায়। কিন্তু চাইলে তো হবে না, চাওয়ার মতো কাজও করতে হবে। তাহলে এর অনেকগুলো ঘটনা থাকতে পারে, কিন্তু আমরা আজকে শুধু হরমোন নিয়েই কথা বলি। যে 4টি হরমোন সুখে থাকার সাথে সরাসরি সম্পৃক্ত। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি আলোচিত হলো ডোপামিন। ডোপামিনকে আসলে সরাসরি সুখের হরমোন যদি একটা বলতে বলা হয় তাহলে ডোপামিনকে বলা হবে। কিন্তু ডোপামিন যে কাজটি করে, ওটার যদি আমরা কোনো কারণে সুখে থেকে যাই তাহলে কিন্তু ডোপামিনের লেভেল বেড়ে যায়। আবার যখন আমি বাইরে থেকে কোনো কিছুর মাধ্যমে ডোপামিন হরমোন বাড়িয়ে দিচ্ছি, তখনও আমার একটা সুখে থাকার একটা প্রাপ্তির অনুভূতি তৈরি হয়। মনে করেন আপনি একটা জিনিস চাচ্ছেন কিন্তু জিনিসটা পাননি, কিন্তু আপনার অনুভূতি হয়ে গেল জিনিসটা পেয়েছেন, তাহলে যে অনুভূতিটা হবে ডোপামিন দিয়ে কিন্তু সেটি করা সম্ভব। তাহলে জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি রাস্তায় যাচ্ছেন, জ্যামে পড়ে গেলেন, জ্যামটা পার হয়ে গেল, আপনি একটা ঝামেলা মুক্ত হলে মনে হলো। আপনি যারা পড়াশোনা করছে, পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার যে টার্গেট ফলাফল পেয়ে গেল, তাহলে সকল ক্ষেত্রেই কিন্তু ওই হরমোনটা বেড়ে যাবে। বেড়ে যাওয়া মানে আপনার ক্ষেত্রে একটা সুখে থাকার অনুভূতি তৈরি হবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যে বলেছেন যে সদা থাকো আনন্দে, তো এটার প্রধান হরমোনই কিন্তু এই ডোপামিন। তো ডোপামিনের পরে আছে সেরোটোনিন। তো সেরোটোনিন কিন্তু অন্যভাবে কাজ করে, ওইটা কিন্তু ওই সুখে থাকার অনুভূতিকে সরাসরি স্টিমুলেট করে। তো ডোপামিন, সেরোটোনিন যদি কোনো কারণে বেশি ব্যবহৃত হয় বা বেশি বেরিয়ে যায় তাহলে কিন্তু এই বিষণ্ণতা তৈরি হয়। এবং সেজন্য বিষণ্ণতার একটি প্রধান গ্রুপের ওষুধই কিন্তু সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, মানে সেরোটোনিনটাকে যে রক্তে গিয়ে নষ্ট হয়ে যাবে ওইটাকে বন্ধ করে দেওয়া হয়। এইটা কিন্তু খুব একটা কমন ওষুধ পৃথিবীর সকল দেশে। তো অনেকেই এই ওষুধ খায় ভাবেন যে সুখে থাকবেন। তো আমি অনুরোধ করব যে ওই ওষুধবিহীনভাবে কীভাবে ভালো থাকা যায় সেটি করা যাবে। তাহলে কীভাবে করতে পারি আমরা? আরও 2টা হরমোন আছে, সেগুলো পরে বলছি। যে ডোপামিনের বাড়ানোর টেকনিক হলো, আপনি যে লোকগুলোকে ভালোবাসেন
তাদের কাছাকাছি থাকা। আমি একটা বাংলাদেশের অনেক আমাদের খারাপ অভ্যাসের মধ্যে একটা ভালো অভ্যাস বলি, অর্থহীন আড্ডা দেওয়া। এবং এই আড্ডায় কারা থাকবে, যাদেরকে আপনি আসলে পছন্দ করেন তারা, মানে যাদের উপস্থিতি আপনাকে বিচলিত করে তারা নয়। তাহলে বন্ধু বান্ধব হতে পারে, এরাই সবচেয়ে বেশি, কলিগও হতে পারে, বা হঠাৎ করে কোনো একটা বিশেষ কারণে আপনারা মানসিকভাবে কাছাকাছি, যেমন সাহিত্য আলোচনা হতে পারে, আমরা ডাক্তাররা চিকিৎসা পদ্ধতির কারণেই হয়তো কাছাকাছি এসে গেছি। কিন্তু এদের সাথে অর্থহীন আড্ডা কিন্তু এই ডোপামিনের হরমোন বাড়াতে পারে। কিছু কিছু খাবারও আছে, তো যে খাবারগুলো অনেক বেশি হজম করতে কষ্ট হয় সেগুলো নয় কিন্তু। তাহলে এই খাবারের মধ্যে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার আছে, চিজ আছে, এগুলো এই সমৃদ্ধ খাবারগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে সুখানুভূতি বাড়াতে পারে। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কিছু কিছু রান্নাও কিন্তু এই কাজটি করে। তাহলে এই জন্য আমি সকলকে অনুরোধ করি যে আপনি একটা দুটো ভালো রান্না বেছে নিন, ভালো মানে সুস্বাস্থ্যকর এবং আনন্দের সাথে কাজটি করেন। এটি কিন্তু ডোপামিনের হরমোন বাড়াবে। এটা কি রান্না করলে হ্যাঁ, আচ্ছা, করলে এবং একত্রে বসে আনন্দ করে খেতে হবে। পৃথিবীর সব দেশেই কিন্তু এই কাজটি করে। আমাদের বাংলাদেশে কিন্তু আমরা তাড়াহুড়া করে খাই। আপনারা দেখবেন যে ইংরেজ সিনেমা অন্য জায়গায় কিন্তু খাওয়াটা কিন্তু একটা আনন্দময় একটা পরিবেশ তৈরি করার জন্য খাওয়া হচ্ছে, শুধু পুষ্টির জন্য নয়। এটি কিন্তু সুখের অনুভূতি বাড়ানোর জন্য কাজ করে। আবার হলো আয়োজন করে খেতে হবে। হ্যাঁ, আয়োজন করে খেতে হবে এবং খাওয়াটার সাথে এমন সব টপিক আলোচনা হবে যেগুলো কারো মানসিক চাপ তৈরি করবে না। মানসিক চাপের বিষয়গুলো অন্য সময় আলোচনা করতে হবে। আরেকটি হলো এন্ডোরফিন। এন্ডোরফিনটা করে কি, ও কিন্তু অনেকটা ব্যাপক প্রভাব বিস্তার করে। কীরকম, যেমন আপনার একটা ব্যথা পেয়েছেন, তো আপনি মনে হলো ব্যথাটা ভালো হয়ে গেছে, তাহলে যে অনুভূতি হবে এন্ডোরফিন সেই অনুভূতি তৈরি করে। তাহলে এন্ডোরফিন জাতীয় ওষুধগুলো সেই জন্য কিন্তু ব্যথানাশক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু আমরা কিভাবে বাড়াতে পারি? তাহলে যেগুলো রক্ত সরবরাহ বাড়ায় সেগুলো কিন্তু এন্ডোরফিনের পরিমাণ বাড়িয়ে দেয়। তাহলে আপনি যদি কেউ দৌড়ায়, সাঁতার কাটে অথবা এই ধরনের ব্যায়াম করে, তাহলে কিন্তু এটি বেড়ে যাবে। অথবা ম্যাসাজ করলে, স্পা ম্যাসাজ, এগুলো কিন্তু এই এন্ডোরফিনের লেভেলটা বাড়িয়ে দিবে। আরেকটি খুব ইন্টারেস্টিং, সেটা হলো অক্সিটোসিন। সন্তান প্রসব করা, তারপরে স্তন্যদান করা, ব্রেস্ট মহিলাদের ব্রেস্টে যখন পরিপূর্ণ আকার ধারণ করে, এগুলো কিন্তু অক্সিটোসিনের দ্বারা হয়। কিন্তু অক্সিটোসিন কিন্তু আমাদের একটা দারুণ অনুভূতি তৈরি করে। সেগুলো আমরা যদি রোমান্টিক পরিবেশ বলি, যেটা বোঝায়, সেটা কিন্তু অক্সিটোসিন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে এটাও কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু যেভাবে দেখা হলেই কোলাকুলি করি, এরকম আমাদের কিন্তু অভ্যাস নেই। আমরা বিশেষ কোনোভাবে করি, কিন্তু অন্যান্য দেশে যেটা করে ওটি কিন্তু অক্সিটোসিন বাড়ায় কিন্তু। তাহলে আপনি সকলের সাথে যদি আমরা যে পদ্ধতিতে আমরা আলিঙ্গনের একটা পদ্ধতি দাঁড় করাতে পারি, এটা কিন্তু অক্সিটোসিন বাড়ায়। আবার যৌন ক্রিয়া সঠিক পদ্ধতিতে যদি পারভার্সন না হয়, সেটিও কিন্তু অক্সিটোসিনের পরিমাণ বাড়ায়। তাহলে এগুলো কিন্তু দেখেন সবগুলো কিন্তু কাছাকাছি ধরনেরই, যে আমরা আপনজনের সাথে গল্প করব, সুস্বাস্থ্যকর খাবার রান্না করব, একসাথে বসে আনন্দ করে খাবো, শারীরিক খোলা হাওয়ায় নিজেরা শারীরিক পরিশ্রম করব, এমন কিছু গল্প করব যেগুলো আমাদের মানসিক চাপ বাড়াবে না এবং সকলে মিলে সুখে থাকার একটা অভ্যাস তৈরি করবে। সবগুলো কিন্তু শুধু কাগজে কলমে নয়, আসলে কিন্তু হরমোনের লেভেলে বাড়িয়ে দিবে, আপনার ভালো থাকার অভ্যাসও তৈরি করবে। আর মহিলাদের জন্য একটা আনন্দের খবর আছে, এটা কিন্তু অনেকে খারাপভাবে নেয়। কেনাকাটা কিন্তু ডোপামিনের হরমোন বাড়িয়ে দেয়। তাহলে অনেকেই কিন্তু যদি আপনি সরাসরি জিজ্ঞাসা করেন যে আপনি মন খারাপ হলে কি করেন, কয় শপিং করি। এটা কিন্তু বাস্তব ভিত্তি আছে। কিন্তু যে টাকা দিবে তার কি হবে, তার কি ডোপামিন লেভেল কোথায় যাবে সেটা কে জানে, সেটা চিন্তার বিষয়। তো স্যার, আপনি বললেন যে সুখের হরমোন বাড়ানোর বিভিন্ন উপায় আছে, তো এগুলো কি শুধু ব্যায়াম, ঠিকমতো খাওয়া দাওয়া বা এগুলো, এর বাইরে কিছু আছে কি? জি, এটি খুব ভালো প্রশ্ন। কারণ আমি যে পদ্ধতিগুলো বললাম সেগুলো কিন্তু আমরা কম বেশি করি, এগুলো চলে, কিন্তু তারপরেও মনে করেন যে ডোপামিন লেভেল কম, সেরোটোনিনের লেভেল কম, সেই ক্ষেত্রে কিন্তু ওষুধ দেওয়া যেতে পারে। কিন্তু এটি কিন্তু কোনো রোগী কিন্তু ঠিক করতে পারবেন না। এখানে দুটা জিনিসের একটু গ্যাপ থেকে গেল, যে আরও দুটা জিনিস আছে যেগুলো এগুলোর সাথে সম্পৃক্ত, মানে খারাপ লাগা তৈরি করতে পারে। একটা হলো ভিটামিন ডি, এটা কিন্তু অনেকে অনেকভাবে আলোচনা করছে এবং আমরা বাংলাদেশ থেকে আমাদের হাসপাতালে আমরা গবেষণা করেছি যে বিষণ্ণতার সাথে ভিটামিন ডির ঘাটতি সম্পর্ক আছে, প্রজনন ক্ষমতা, সেক্সুয়াল ডিসফাংশন সম্পর্ক আছে, ডায়াবেটিসের সাথেও আছে, আর একটা ভিটামিন B12। তাহলে এ দুটো দেখতে হবে। দেখার পরে যদি সুনির্দিষ্টভাবে দেখা যায় যে ওনার বিষণ্ণতার অন্য কারণ আছে যেগুলো কোনোভাবেই শারীরিক বা মানসিক কোনো পরামর্শ দিয়ে ঠিক করা যাচ্ছে না, তখন ওষুধ দেওয়া যায়।
ওষুধগুলো দেবার আগে ওনার কোন ধরনের সমস্যা সেটা নিশ্চিত হয়ে ওষুধ দিলে কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রোগীরা যখন ওষুধ খান ভালো থাকেন, তো এই ওষুধগুলো কিন্তু আজীবন খাবেন সেজন্য দেওয়া হয় না, একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়। কিন্তু রোগীরা খেলে ভালো লাগে খেতেই থাকেন, মানে তখন একটা কিন্তু অ্যাবিউজের পর্যায়ে চলে যায়। এটি কিন্তু করা যাবে না। তাহলে চিকিৎসক ঠিক করবেন কোন ওষুধ দিবেন এবং কতদিন দিবেন, কি ডোজে দিবেন, তারপরে এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তারপর ওষুধ বন্ধ হলে কি এই লাইফস্টাইলগুলো মেইনটেইন ওষুধগুলো এই টার্গেটে দেওয়া হয় যে ইতিমধ্যে ওনার লাইফস্টাইল উন্নতি হবে, যেগুলো আমরা টার্গেটে দিয়ে পৌঁছে গেলাম, এবং ওষুধটা কমিয়ে কমিয়ে উনি ওষুধ ছাড়াই ভালো থাকবেন, এই অবস্থাতে গিয়ে ওষুধটা বন্ধ করে দেওয়া হয়। তাহলে যারা দীর্ঘদিন ধরে বিষণ্ণতায় ভুগছেন বা মন খারাপ থাকে, তারা আসলে শুধু কাউন্সিলিং বা অন্যান্য ট্রিটমেন্টের আগে এই টেস্টগুলো কি করে নেওয়া দরকার? করে নেওয়া দরকার এই কারণে, যদি আমরা সুনির্দিষ্ট ওষুধ লাগবে না এমন কিছু অবস্থা বের করে ফেলতে পারি তাহলে তো অনেক সুবিধা হয়ে গেল, এবং সেটি যদি কোনো ওষুধ ছাড়া সংশোধন করা যায় তাহলে তো আরও ভালো হয়ে গেল। কারণ পৃথিবীতে যদি আমি অ্যাজ এ হোল, মানে সাধারণ অর্থে বলি, যেখানে ওষুধ ছাড়া কাজ করা যায় সেটা আগে আগে বেছে নিতে হবে। কারণ এমন কোনো ওষুধ নাই যেটা সাইড ইফেক্ট নাই, আর ওষুধ তো বিনা পয়সায় পাবে না, তাহলে টাকা খরচও হবে, সাইড ইফেক্টও আছে। তাহলে সেটা যদি বাদ দিয়ে আমি জীবনযাপন পদ্ধতি সংশোধন করে করতে পারি তাহলে এটা তো দীর্ঘস্থায়ী হবে এবং কোনো খরচ নাই, ওটাই আমাকে আগে বেছে নিতে হবে। তাহলে বিষণ্ণতায় ভুগলে ওটাকে শুধু মানসিক সমস্যা না ভেবে হরমোনাল, হ্যাঁ, মানে সামগ্রিকভাবে আমাকে অ্যাসেস করতে হবে যে, কারণ কিন্তু বিষণ্ণতা যখন খুব তীব্র মাত্রার হয় তখন কিন্তু এগুলো বাদেও হতে পারে, কিন্তু যেগুলো তীব্র নয়, মাইনর ডিপ্রেশন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ভাবার দরকার আছে যে এই সব হরমোনের তারতম্যের জন্য হয়েছে কিনা। আবার মনে করুন যে যেমন আমরা সাম্প্রতিককালে অনেক অস্থিরতার মধ্যে পার করলাম, তো এটা কিন্তু হতে পারে, তাহলে অস্থিরতা কেটে গেলে আমার মানসিক অস্থিরতাও কেটে যেতে পারে। এখন আমরা সারা দেশে মানুষই এখন খুব বিপর্যস্ত, বন্যায় যে হারে মানুষের ক্ষতি হচ্ছে, তো এটা তো কেটে যাবে। তাহলে এখন যদি আমি বিষণ্ণতার ওষুধ খাই তাহলে তো দরকার নেই আমার, কারণ যে কারণে হয়েছে কারণটা দূর হলে তো অটোমেটিক কেটে যাবে, তো তার জন্য অপেক্ষা করতে হবে। অনেকে যে একটু মন খারাপ হলে মন ভালো হওয়ার জন্য ওষুধ খায়, ওভার দ্য কাউন্টার বোধহয় কিছু ওষুধ পাওয়া যায়, এগুলো কতটা? আমি ওইটাই বললাম যে আসলে যে কোনো ওষুধ খাবার আগে আমাকে ওষুধ খাওয়ার দরকার কিনা ঠিক করতে হবে, দরকারটা কে ঠিক করে দিবে, একদম ডাক্তার দেখাতে হবে। তো তো আজকে আমরা যেমন হরমোন নিয়ে আলোচনা করছি, হরমোন বিশেষজ্ঞ দেখবেন, কিন্তু হরমোন বিশেষজ্ঞই কিন্তু এককভাবে পারবেন না, এবং তখন প্রয়োজন হলে আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিতে পারি। কারণ আমাদের দেশে কিন্তু এটা খুব বেশি হয় যে অনেকে ইচ্ছা মতো ওষুধ, কারণ যেহেতু প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কেনা যায়, সব ওষুধই কেনা যায়, তো এটা কিন্তু অনেকটা ওষুধ মানে অপব্যবহারের দিকে ঠেলে দিচ্ছে আমাদেরকে। অ্যান্টিবায়োটিক নিয়ে কিন্তু খুব ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে, এটা কিন্তু উচিত হবে না। আচ্ছা স্যার, এমনিতে কারো যদি মন খারাপ হয়, সে দ্রুত মন ভালো করতে আসলে কি করবে, এই হরমোন কিভাবে বাড়াবে? আমি একটা ভালো উদাহরণ দিচ্ছি। বার্ট্রান্ড রাসেল সারা পৃথিবীর অন্যতম প্রভাবশালী সাহিত্যিক। ওনার একটা বই আছে, দি কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, যেটা ডক্টর কাজী মোতাহার হোসেন, উনি বাংলাদেশের খুব বিখ্যাত সাহিত্যিক, উনি কিন্তু বাংলায় সুখ নামে অনুবাদ করেছিলেন। তো এইটা আমি একটা লাইন বলি যে ওখানে বলা হয়েছে যে সুখে থাকতে গেলেও যোগ্যতা লাগে, সম্পদ লাগে না, কিছুই লাগে না। তাহলে এই সুখে থাকার যে আমাকে জানতে হবে যে কী থাকে, আমরা যেমন আজকে কিছু কিছু দেখালাম যেগুলো অনেকেই ভাবতে পারেন, কিন্তু যেমন ধরুন একটা ঘটনা ঘটলো, বাসে একটা বাসে 10 জন বা 30 জন লোক যাচ্ছেন, একটা গাড়িটার চাকা পাংচার হলো, তাহলে এই একটা ঘটনাতে 30 জন যাত্রী 30 রকমভাবে প্রতিক্রিয়া প্রদর্শন করবেন। কেন? কারণ ওই 30 জন মানুষের মন 30 রকম। তাহলে একজন কিন্তু ব্যাপারটা ভালোভাবে নিয়েছে, সে আনন্দ করছে, কারণ এই এমন জায়গায় গাড়িটা এই ঘটনাটা ঘটেছে যে মনে করেন চারিদিকে পানি থই করছে, উনি খুবই আনন্দে আছেন। আরেকজন খুব চিল্লাপাল্লা করছে, আরেকজন মনে করেন খুব টেনশন করছে যে কি হলো, কতক্ষণ লাগবে। তাহলে ঘটনা যেটাই ঘটুক, আপনাকে ওই ঘটনাকে যতটা সম্ভব নিজের দিকে পজিটিভলি ভেবে কিভাবে ওটাকে কাজে লাগানো যায় সেটা চেষ্টা করতে হবে। কারণ বেশিরভাগ ঘটনারই আমার হাতে নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। তাহলে যেখানে নিয়ন্ত্রণ করা যাবে না সেখানে কিন্তু বেশি ভাবনারও দরকার নেই। কিন্তু আমি যেটা নিয়ন্ত্রণ করতে পারবো কাকে, আমাকে, আমার মনকে, কীভাবে যে এই ঘটনাটা ঘটেছে, ব্যাখ্যাটা এরকম, এইভাবে সমাধান হয়ে যাবে। আমি যদি বুঝে ফেলি তাহলে কিন্তু কষ্টটা কমে যাবে। তাহলে এই অবুঝ মনই কিন্তু আমাদেরকে বেশি উত্তেজিত করছে, বেশি বিচলিত করছে। ব্যাখ্যাগুলো জানা যাবে মানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। কত ঘটনা ঘটছে পৃথিবীতে, এবং বেশিরভাগ ঘটনায় বেশিরভাগ মানুষকে কিন্তু অস্থির করে তোলে, বিষণ্ণ করে তোলে। বিষণ্ণ হওয়ার কোনো দরকার নেই। আপনার যেমন ধরুন খুব ঘনিষ্ঠ কারো কোনো একটা বিপদ হলো,
আমি কি করবো, খালি বিষণ্ণতা হয়ে লাভ নাই তো, বিপদ উদ্ধারের জন্য সাহায্য করতে হবে। আপনি যখন সাহায্য করতে যাবেন তখন কিন্তু বিষণ্ণ হওয়ার আর সুযোগ নেই আপনার। তাহলে যারা বিষণ্ণ হচ্ছে, যারা কাজ না করে খালি ভাবছে, যেমন একজনের ভদ্র মহিলা, তার ছেলে বিদেশে থাকে, উনি খুব দুশ্চিন্তায় থাকেন এবং ওনার মায়ের দুশ্চিন্তা ওনার ছেলেকেও দুশ্চিন্তাগ্রস্ত করছে। তাহলে যে যাকে ভালোবাসে তাকে কিন্তু খারাপ অবস্থায় ঠেলে দিল সে। বরং সে যদি এটা বোঝাতে চায় যে তুমি ওখানে ভালো থাকো, আমি তার জন্য চেষ্টা করছি, এটা একটা ভালো কাজ। বরং তুমি ওখানে কিভাবে থাকো না থাকো, আমি খাইতে পারি না, ঘুমাতে পারি না, এই মা যদি এই কথা বলে, ছেলে কি আর ভালো থাকতে পারবে? এবং বেশিরভাগ বাংলাদেশি মাই এটা করছেন। তাহলে তার অর্থ এই না যে বলে যে দা তুই যেখানে সেখানে দা, আমার কোনো যায়, তা বলা তো নাই। কিন্তু ব্যাপারটাকে একটা যৌক্তিক অবস্থাতে আনতে হবে, কারণ জীবনে কিন্তু এরকম ঘটনা ঘটতেই থাকবে যেগুলো আপনাকে বিষণ্ণ করতে পারে। তাহলে আপনাকে কায়দা জানতে হবে যে আপনি ওইটাকেই কাজে লাগিয়ে ভালো থাকবেন। এটাই হলো ওই যে বললাম যে ভালো থাকতেও যে যোগ্যতা লাগে, সুখে থাকতে যোগ্যতা লাগে, সেটির এই মেসেজটা হলো এখানে। এই কায়দাগুলো কি নিজেকে বিভিন্নভাবে ব্যস্ত রাখা? সেটাও ঠিক, কিন্তু ব্যস্ততার নামে যেমন ধরুন যারা উপার্জন করছে কোটি কোটি টাকা উপরে আর থামতে পারছে না, সেটাও কিন্তু জানতে হবে। কারণ আপনি টার্গেট হলো কি, আপনি যতটুকু উপার্জন করেন, যতটুকু অর্জন করেন, সবটুকু আপনার ভালো থাকার, সুখে থাকার জন্য। এটা এই লিমিটটা আপনাকে করে নিতে হবে যে আমি এত টাকা কামাই করতে চাই, আমি এই চাই, এটুকু হলেই আমি সুখী। এখানেও কিন্তু আমাদের একটা সমস্যা আছে যে আমি কিন্তু, কারণ আপনার অপরন্ত চাওয়াই তো আপনাকে অসুখী করে তুলবে। তাহলে চাওয়ারও একটা লাগাম শুরুতেই থাকতে হবে যে আমি এই চাই, এর চেয়ে বেশি আমার আসলে দরকার নেই। আমি একটা জাপানি উদাহরণ দিই। একবার বাংলাদেশি একজন সাংবাদিকই লিখেছিলেন যে একটা জায়গায় লেখা আছে জাপানি ভাষায় যে মূলা যে কেউ বিনামূল্যে নিয়ে খেতে পারবেন। জাপানে কিন্তু মূলা খুব খায় ওরা। তো কেউ এসে একটা দুইটা এরকম মূলা নিয়ে চলে যাচ্ছে। সাংবাদিক দেখলেন যে ব্যাপারটা কি, এখানে লিখে রাখছে বিনামূল্যে, কিন্তু একটা দুইটা কেন নিচ্ছে? তারপর এক জাপানিকে উনি জিজ্ঞাসা করলেন যে আপনি তো সব মূলাই নিতে পারবেন, একটা নিলেন কেন? আমার তো একটাই দরকার। তো জাপানি ওরা প্রশ্ন করলো আমি সবগুলো নিবো কেন? কারণ আপনার তো টাকা লাগবে না। টাকা লাগবে না বলে আমার দরকার তো নেই, আমি কেন নিব? তাহলে সুখে থাকার এটা দেখেন যে আপনি বিনামূল্যে হলেও আপনার যা প্রয়োজন নেই সেটা কিন্তু আপনি যাবেন না সেদিকে, ওটি আপনাকে অসুখের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে এই টেকনিকগুলো কাজে লাগাতে হবে। আর সবসময় নিজের উপর বিশ্বাস রাখতে হবে। নিজের উপর বিশ্বাস রাখা মানে নিজের কাজগুলো নিজে করার অভ্যাস তৈরি করতে হবে। এগুলা কিন্তু আপনাকে সুখে থাকার অভ্যাস তৈরি করবে। যেমন ধরুন আপনি 5 মিনিট 6 মিনিট 10 মিনিট হেঁটেই যেতে পারেন, রিক্সার জন্য দাঁড়িয়ে আছেন। এটি কিন্তু আমরা যে শারীরিক পরিশ্রম করলাম সেটা থেকে আপনাকে বঞ্চিত করলো, আপনাকে আরেকজনের উপর নির্ভরশীল করলো। ওই রিক্সাওয়ালা যদি ভালো হয় আপনি ভালো আছেন, ও দুর্ব্যবহার করলে আপনি খারাপ আছেন। এটা কিন্তু আপনি ইনভাইট করেছেন, আপনি হেঁটেই চলে যেতেন। আর ঢাকাতে আপনি টাইম মতো পৌঁছা মানে আপনার নিজের উপর, নিজের পায়ের উপর ভরসা রাখাটা জরুরি। যেখানে হেঁটে যাওয়া যায় সেখানে আপনি হেঁটেই গেলে শুধুমাত্র সময় মতো পৌঁছতে পারবেন, না হলে কিন্তু জ্যামে পড়ে যাবেন। জ্যাম কিন্তু আপনার আবার মানসিক অস্থিরতা তৈরি করবে। তাহলে এই টেকনিকগুলো কিন্তু আপনাকে জেনে নিতে হবে যে আমি কোথায় কিভাবে আমার নিজের ভালো থাকার জন্য করছি। আর আপনি ভালো আছেন মানে বাংলাদেশে একজন মানুষ ভালো আছে, 10 জন ভালো আছে, সবাই ভালো আছে, কত সুন্দর একটা পরিস্থিতি তৈরি হবে দেখেন। আচ্ছা আচ্ছা, আপনি বললেন যে ভালোবাসারও একটা সম্পর্ক আছে সুখে থাকার সঙ্গে, এটা কি ভালোবাসার হরমোনও কি বাড়ানো যায়? জি, এখানে যদি আমরা রোমান্টিকতা বলি তাহলে কিন্তু অক্সিটোসিন সরাসরি জড়িত। কিন্তু আমি যদি বলি যে আমি একটু আগে যেটা বললাম যে আপনি যাদের সাথে আড্ডা দিবেন, গল্প করবেন, তাদেরকে আপনি মন থেকে আসলে চান যে ওদের সাথে গল্প করি। কিন্তু যার সাথে আড্ডা দিচ্ছেন আপনি মনে মনে চান যে না থাকলে ভালো হতো, তাহলে তো হলো না। তাহলে ভালোবাসার যাদের সাথে সম্পর্ক আছে তাদের সান্নিধ্যে থাকাটাও কিন্তু এটা একটা ভালো লক্ষণ। সেজন্য ডোপামিন এবং এই অক্সিটোসিনের লেভেল কিন্তু ওই সময় বেড়ে যাবে। তাহলে আমরা কিন্তু আর্টিফিশিয়ালি কাজটা করতে পারি বাইরে থেকে দিয়ে। ডোপামিন কিন্তু ওষুধ পাওয়া যায়, অক্সিটোসিনও পাওয়া যায়, ইনজেকশন পাওয়া যায়, সেরোটোনিন তো বললামই পাওয়া যায়, এন্ডোরফিনের ওষুধ পাওয়া যায়। কিন্তু আমাদের টার্গেট হবে ওষুধ ছাড়া কাজটা করা যায় কিনা। কিন্তু যখন পারাই যাচ্ছে না তখন আমরা ওষুধের উপর ভরসা করতে পারি। আচ্ছা স্যার, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। তো মানে সুখে থাকতে বা আনন্দে থাকতে হলে কি শুধু স্বাস্থ্যকর জীবনযাপনটাও জরুরি? এটা জরুরি, কিন্তু সুখে থাকার না থাকার কারণও আছে, বাস্তব কারণগুলোকেও আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু কারণগুলোর আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেটি ব্যাপার। কারণ বেঁচে থাকা মানেই একটা যুদ্ধ, একটা চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জগুলোকে যদি আপনি চ্যালেঞ্জ হিসাবে নেন তাহলে সুখে থাকতে পারবেন। কারণ চ্যালেঞ্জগুলোকে তখন আপনি ঝামেলা হিসাবে নেবেন, জীবন ঝামেলা যুক্ত হয়ে যাবে। তাহলে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাটাবেন। প্রতিটা চ্যালেঞ্জ দারুণভাবে উপভোগ করবেন। আপনার বিপক্ষে গেলেও, যেমন আপনি ইলেকশন করলেন, হেরে গেলেন,
যে জিতলো তাকে কনগ্রাচুলেট করেন, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু পার্ট অফ লাইফ, এগুলো জীবনের অংশ হিসেবে নিয়ে এই জীবনকে যদি আমরা ওভাবে নিই, যে সর্বদা আমরা পজিটিভলি নিব, তাহলে মানে খারাপ থাকার সম্ভাবনা কম। তাহলে আমি যদি শেষভাবে বলি যে আপনার সকলেরই ভালো থাকার যথেষ্ট কারণ আছে, কারণগুলোকে খালি আপনাকে আইডেন্টিফাই করতে হবে, সেটাকে উপভোগ করতে হবে। আবার আমরা নিজেরাই নিজেদের খারাপ থাকার বিভিন্ন পরিবেশ তৈরি করি, সেগুলোকে জেনে বুঝে দূরে রাখতে হবে। তাহলে বাংলাদেশের 17 কোটি মানুষই সুখে আছেন, আনন্দে আছেন, এটা আমরা আশা করতে পারবো। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। এই ছিল আমাদের আজকের টিভিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।